পুলিশ ফাইল। তুমি সামলাও, আমি যাবো। তুমি বাড়িতে থাকো। 2020 সালের 16 জুন উত্তর 24 পরগনার গাইঘাটা থানা এলাকায় দিনের আলোয় ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। 2014 সালে বিয়ে হওয়া দুজন মানুষের অসুখী দাম্পত্য জীবন এক পরিবারে ডেকে আনে চরম বিপর্যয়। এই ঘটনাই আমরা দেখব আমাদের আজকের পুলিশ ফাইলসের এই পর্বে। জয়িতা, এখানে শুয়ে আছো কেন? যাও বিছানায় গিয়ে শো। কি হয়েছে? বাবা মার জন্য মন কেমন করছে? বাবা মার জন্য মন খারাপ করার তো কিছু নেই। একদম তাই। বাবা মা কি আর তোমাকে অন্য কোনো গ্রহে পাঠিয়ে দিয়েছেন নাকি? তোমার যখন ইচ্ছে তখন তুমি তাদের কাছে যেতে পারো। আমার তো অন্য গ্রহ বলেই মনে হচ্ছে। তাই নাকি? তা কোন গ্রহ? এই দেখো, আবার সোফায় গিয়ে শুয়ে পড়লো। বিছানায় গিয়ে শুয়ে পড়ো। আমার ভালো লাগছে না, আমি এখানেই শুবো। তাহলে কি চাও? এই অন্য গ্রহের প্রাণীটা তোমাকে নিয়ে বিছানায় যাক? বেশ, তাহলে তাই হোক। সরি, আসলে আরে না না, সরি বলার কি আছে? দেখো, আমারই বোঝা উচিত ছিল তোমার মনের অবস্থাটা। নতুন মানুষজন, নতুন জায়গা, ঠিক আছে, তোমার যতটা সময় লাগে তুমি নাও। এক কাজ করো না, তুমি বরং বিছানায় গিয়ে শো, আমি এখানে শুয়ে পড়ছি। কত আছে? 4000। 4000? গাড়ি চাবিটা দাও। এই কোথায় যাচ্ছিস? কিছু খেয়ে গেলি না? বাইরে খেয়ে নেবো। দেখছো? সত্যি? ঘুষ একটাও ভালো ছেলে নেই আছে, সব বেকার। রোজ রোজ কি আর ওই ব্র্যান্ডেড জিনিস পাওয়া যায়?
মাঝে মাঝে একটু ফুটপাথ থেকেও শপিং করতে হয়। কি বলিস জয়িতা? আমার আবার ওসব সেকেন্ড হ্যান্ড চলবে না, সে বয়ফ্রেন্ড হোক কিংবা বর, আমার চাই অলওয়েজ ব্র্যান্ডেড। ব্র্যান্ডেড বরের তাহলে ডেফিনিশনটা কি? দেখ, ওকে হ্যান্ডসাম হতে হবে, স্মার্ট হতে হবে, যার জন্য সব মেয়ে পাগল হবে, কিন্তু সে শুধু আমার জন্য পাগল হবে। আমার জন্য কফি বানাবে, গাড়ির দরজা খুলে দেবে, প্রচুর শপিং করাবে, আর বিদেশ ঘুরতে নিয়ে যাবে। ওই ওর স্বপ্নের ঘুমটা একটু ভাঙা। এই নাও তোমার চা। আমি বাথরুমে যাব। ও আচ্ছা, না এসো এসো আমার সাথে এসো। বলছিলাম কি, কাল রাতে তুমি যে সোফায় ঘুমিয়েছো, এইটা না আবার বাইরে কাউকে বলতে যেও না, বুঝলে? মানে তাহলে না দেখবে এক একটা প্রশ্ন একেবারে ছুরির মতো টিপ করে ছুঁড়ে ছুঁড়ে মারবে, বুঝেছো? আচ্ছা এসো এসো এসো। এটাই আমাদের বাথরুম। এটা বাথরুমের দরজা, তার উপর নিচ ফাঁকা, আমি বাথরুমে যাব কি করে? না না, তুমি ভেতরে যাও না, আমি বাইরে দাঁড়াচ্ছি, গার্ড দিচ্ছি, তুমি যাও, দাঁড়াও, যাও। কি বাথরুমের দরজা ধরে দাঁড়িয়ে আছো কেন? বউ ভেতরে পাহারা দিচ্ছি। তাই? তা দারোয়ানগিরি পেমেন্টটা রাতে ঠিকঠাক বুঝে নিচ্ছ তো? ফ্রিতে সার্ভিস দিচ্ছি। ফ্রি সার্ভিস? দাঁড়াও, লোক ডেকে দেখাচ্ছি তোমার ফ্রি সার্ভিস। এই শম্পা! আরে কি করছো? এই মেজো কাকিমা, এসো এসো, এদিকে আসো, এসে দেখে যাও বউয়ের বাথরুমের দারোয়ানকে, এসে দেখে যাও একবার। জয়িতা, আরে এই জয়িতা, কখন গেছে বাথরুমে? পিয়ালি কিন্তু অনেকবার কল করেছে, এবার কিন্তু আমিও চলে যাব। আরে কি বাবা, ওসব একটা ছি। লজ্জা পাচ্ছিস কেন জান? আমি তো জাস্ট প্র্যাকটিস করছি। প্র্যাকটিস? কিসের প্র্যাকটিস? রোম্যান্সের। বিয়ের পর টাওয়েল চাওয়ার জুতোই বরকে ঠিক এইভাবে বাথরুমে টেনে আনবো, তারপর খোলা শাওয়ারের নিচে দুজন মিলে রোম্যান্স করব। তাই? কি হলো, বাসে যেতে হবে বলে মন খারাপ? চিন্তার কোনো কারণ নেই, তোমার বাবা আমাদের দুজনের জন্যই একটা গাড়ি পাঠিয়েছে। কি রে, কত বেলা হয়ে গেল, কখন যাবি তোরা? হ্যাঁ মা, এইবার বেরো। তোমার রেডি সব? মা থাক 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 বাবা, থাক থাক। থাক বা থাক বা থাক। সাবধানে এসো মা। দুর্গা দুর্গা। চল। ওঠো। কি হলো, সামনে বসে আমার পাশে বসতে পারতে? চলো।
বাহ, ঘরটা তো বেশ সুন্দর। এটা কি হচ্ছে? এদিকে এসো। আরে তুমি এখানে শোবে। দাও 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 দাও। আর তুমি? আমি এখানে শোবো। মেছোদের আষ্টে গন্ধে থাকার অভ্যেস। তাদের কি আর ফুলের গন্ধ সহ্য হয়? তাই ওটাই তোমার উপযুক্ত জায়গা। আচ্ছা, তাহলে তো এখন থেকে তোমাকেও আমার সাথেই থাকা উচিত। মানে? বুঝতে পারলে না? আরে এরপর তো সারা জীবন তোমাকে আমার সাথে আমার বাড়িতেই থাকতে হবে। তাই এখন থেকে প্র্যাকটিসটা শুরু করলে তাড়াতাড়ি শিখে যাবে। আর কত রাত একা থাকবো, আর কত রাত একা। কি চাই? বলছি একটা পাশ বাড়ি শুনবে? আর কত রাত একা থাকবো, আর কত রাত একা থাকবো। মেয়েটার কি হলো বলো তো? কোনোদিন তো আমাদের সাথে এইভাবে কথা বলে না, আজকে এইভাবে বললো কেন? সেটা আমিও ভাবছি, বুঝলে, কি এমন হলো যে ও হঠাৎ এইভাবে কথা বলছে। বলছে আমরা নাকি ওর সর্বনাশ করেছি। দেখো, ভালো ছেলে পাওয়া কিন্তু এখন সহজসাধ্য নয়। দীপ্তর সম্পর্কে যখন খোঁজ খবর করেছিলাম না, সবাই বলেছিল ছেলেটা ভীষণ ভালো। হ্যাঁ, রোজগারপাতি হয়তো আমাদের মতো নয়, কিন্তু এই বয়সে কি আর লাখপতি কোটিপতি হয় বলো তো? কি বা বয়স ওর? এটা তো ওর শুরু করার সময়। কিন্তু দেখো, তোমার মেয়ে তো আর ওদের মতো করে বড় হয়নি। বাড়ির বাইরে পা দিলে গাড়ি ছাড়া বেরোবে না। আর কোনো ছুটি পড়া মানে তো পাহাড় কিংবা সমুদ্র। ও কি করে ওই বাড়ির পরিবেশ মানিয়ে নেবে বলো তো? ঠিক এটাই আমি ভাবছিলাম। বড় একটা ভুল হয়ে গেছে, বুঝলে। বড্ড তাড়াহুড়ো করে ফেললাম আমরা ওর বিয়েটা দিয়ে। আর কিছুদিন অপেক্ষা করলে হয়তো ঠিক করতাম। বলবে না, আমার রাতে পাশ বালিশ ছাড়া ঘুম হয় না, তাই নিতে এসেছি। কিন্তু যত দিন যেতে থাকে জয়িতার না পাওয়াগুলো ওকে তত কুড়ে কুড়ে খেতে থাকে। বিয়ের প্রথম প্রথম চুপচাপ থাকলেও ক্রমে শ্বশুরবাড়ির লোকেদের প্রতি তার ব্যবহারে পরিবর্তন আসতে শুরু করে। ওরে বাবারে, কোন দিকটা সামলাবো? ও বৌমা, একবার এদিকে এসো না, আমার হাতে হাতে একটু কিছু করে দাও না। ও
কত বেলা হয়ে গেছে, এখনো কিচ্ছু রান্না বান্না হয়নি। বৌমা, কি হলো বৌমা, তুমি কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ মা, বন্ধুদের সাথে অনেকদিন দেখা হয়নি, তাই ভাবলাম একবার দেখা করে আসি। আর তোমাকে যে আমি কখন থেকে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? কেন, কিছু বলবেন? আরে আমি একা হাতে রান্না করার কত কাজ করব, তুমি তো বাড়ির বউ হয়েছো, একটু আমার হাতে হাতে তো সাহায্য করবে না? কাজের সময় তুমি এখন বাইরে চলে যাচ্ছ। দেখুন মা, আমি এভাবেই বড় হয়েছি, আর এতদিন তো আপনি একাই সব কিছু সামলেছিলেন, আজও নিশ্চয়ই সামলে নেবেন। আমি এখন আসি। আরে ওই দেখ, বেটা বলতে বলতে চলে এসেছে, বহুদিন বাঁচবে। কি সুজয় বাবু, এত দেরি কেন? এই যে তোমাদের বন্ধু রেডি হচ্ছে তো হচ্ছেই, যখনই বলি বলে আর 5 মিনিট। আর কি, আমি আমার লাইফের সবচেয়ে লম্বা 5 মিনিট কাটিয়ে ফেললাম। আচ্ছা শোনো, তোমার আড্ডা শেষ হয়ে গেলে আমাকে ফোন করো, আমি গাড়ি পাঠিয়ে দেবো। আমি তাহলে বেরোই। হ্যাঁ, ওকে। এ কি, কেন আমাদের সাথে জয়েন করবে না? অন্য কোনো দিন, আজ খুব ব্যস্ত। চলো আসছি, চলো বাই, টাটা। বড় বড় মানুষদের ব্যস্ততার জীবন, আমাদের সাথে কি আর আড্ডা দেওয়ার সময় আছে বল? তা আপনার বরটি কোথায় শুনি? আমার বর তো সিঙ্গাপুর। তা উনি তো মোটেও ব্যস্ত না। হ্যাঁ রে, খুব ব্যস্ত। এই তো সিঙ্গাপুর থেকে 10 তারিখ ফিরবে, আর 25 তারিখে আবার গ্রিস। তা তোকে নিয়ে যাবে না? নিয়ে যাবে না আবার? সিঙ্গাপুর গেলাম না তার কারণ সিঙ্গাপুর আমার 3 বার ঘোরা আছে। গ্রিসে যাচ্ছি 25 তারিখ। কি হলো, বন্ধুদের সাথে সময়টা কেমন কাটলো? আচ্ছা, আমাকেও তো নিতে পারতে সঙ্গে। তোমাকে? সে যোগ্যতা আছে তোমার? ওদের বরেরা ওদের গাড়িতে করে এনেছিল, তুমি আমায় কিসে নিয়ে যেতে? ওই ভাঙা সাইকেলে করে? এখন সেরকম হলে একটা গাড়ি ভাড়া করে নেওয়া যেত। গাড়ি? তুমি অষ্টমঙ্গলে যাকে আমার বাবার দেওয়ার গাড়ির আশায় বসে থাকতে হয়, সে গাড়ি ভাড়া করবে? দেখো, আমি কিন্তু কখনোই তোমার বাবার গাড়ির আশা করিনি। তিনি আমাকে গাড়ি পাঠাবেন এবং সেই গাড়িতে আমি চড়বো, এটা কখনোই আমার ইচ্ছে ছিল না। তিনি পাঠিয়েছেন তাই আমি গেছি। গাড়িটা বাবা আমার জন্য পাঠিয়েছে, তোমার জন্য নয়। তোমার যোগ্যতা অনুযায়ী তোমার বাসে যাওয়া উচিত ছিল। ঠিক আছে, মনে থাকবে কথাটা। কিন্তু একটা কথা আমার মাথায় আসছে না, যার বাবার গাড়িতে ওঠার যোগ্যতা আমার নেই, সে আমার বউ হলো কি করে? গত জন্মের পাপ বলতে পারো।
ঘুমাওনি? ঘুম আসছে না, তুমি ভেতরে চলো, বাইরে শুলে তোমার ঠান্ডা লেগে যাবে। কি লাভ, ভেতরে গিয়ে তো সেই সোফাতেই ঘুমোতে হবে, তার চেয়ে এখানেই ঠিক আছে। রাগ করেছো? রাগ রাগ করার যোগ্যতা আমার আছে? আমার গাড়ি নেই, বাড়ি নেই, বিদেশ যাওয়ার ক্ষমতাও নেই, সম্মানও নেই। আচ্ছা, রাগটা কোথা থেকে আসবে বলো তো? সরি, ক্ষমা করে দাও। মন থেকে ক্ষমা চাইছো? ক্ষমা করতে পারি, কিন্তু খরচ আছে। কি খরচ? আমাকে টাচ করতে দিতে হবে। কি করছোটা কি? বাইরে সবাই দেখে নেবে। কেউ দেখে ফেলবে না, এখন সবাই ঘুমোচ্ছে। হ্যাঁ, আরে কি করছো? ছাড়ো, বাইরে দেখে নেবে। কি করছো? ছাড়ো না। আবার যাই। দীপ্ত আর জয়িতার এক পুত্র সন্তান হয়, কিন্তু দীপ্তর থেকে জয়িতার ব্যবধান কমে না, বরং হারিয়ে যাওয়া স্বপ্ন আর না পাওয়ার জ্বালা আরো রুক্ষ, আরো কর্কশ করে তোলে জয়িতাকে। সারপ্রাইজ! তোরা দেখ দেখ, বলেছিলাম না জয়িতা বিয়ের পর পুরো গিন্নি হয়ে যাবে। মিললো। কিছু না জানিয়ে হঠাৎ। দেখ ভাই, আমার কিন্তু কোনো দোষ নেই, পুরো আইডিয়াটা কিন্তু পিয়ালির ছিল তোকে সারপ্রাইজ দেবো। সারপ্রাইজ যে হয়েছে সেটা মুখ দেখেই বোঝা যাচ্ছে। দেখ মুখটা কেমন সাদা হয়ে গেছে। কি রে, ভয়টাই পেলি নাকি? কিছু তো বল, কি যে বলছিস। তোর একটু বস, আমি আসছি। আচ্ছা, দেখ পুরো যে পিকনিক পিকনিক ব্যাপার একদম। বল, আমরা কতদিন পিকনিকে যাইনি? অনেক জয়িতা, রান্নায় কিন্তু আমরাও হাত লাগাবো, তাই না? মা, আমার দুজন বন্ধু এসছে, ওদেরকে কি ভালো মন্দ রান্না করে দেওয়া যায় বলো তো? ভালো মন্দ আর কি হবে, আজ তো বাবু আর বাবুর বাবা বাইরে। ওদের তো আর আলু সেদ্ধ ভাত খাওয়াতে পারবো না। তাহলে কিছু টাকা দাও, আমি বাজার করে আনি। আমি কোত্থেকে পাবো? আমার কাছে একটা টাকাও নেই। হ্যাঁ বলো। তুমি কোথায়? কেন? তুমি এক্ষুনি চলে এসো, আমার বন্ধুরা বাড়িতে এসেছে। আমার হাতে একটা টাকাও নেই, তুমি কিছু নিয়ে এসো। এ বাবা, কিন্তু আমি তো এখন অনেক দূরে, এখন আমি আসবো কি করে? পারবো না মানে এটা কি? আমি আমার বন্ধুদের কি খাওয়াবো? আলু সেদ্ধ আর ভাত? আচ্ছা, এক কাজ করো, আমি অনিলকে বলে দিচ্ছি, তুমি ওর কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে এসে এখন ওদেরকে খাওয়ারটা ব্যবস্থা করে দাও। থাক, আমি লোকের কাছ থেকে টাকা ধার করে আমার বন্ধুদের খাওয়াবো? রাস্তায় বেরোবো টাকা ধার করতে? কি বলছো তুমি জানো? দেখো, এই মুহূর্তে তো আর কোনো উপায় নেই গো। কিচ্ছু করতে হবে না তোমাকে, রাখো তুমি ফোন। এই তোরা চল। কোথায়? আমার বাড়িতে। কিন্তু কেন? তোরা আসবি কি না বল। হ্যাঁ কি না বল। আমি চললাম, তোরা এলে আজ। জয়িতা, ভুলটা আমাদেরই, এরকম একটা বাড়িতে বিয়ে দিয়েছি। আর ভুল যখন আমরা করেছি, তার ব্যবস্থাও আমরা করব। তুই শুয়ে পড়। বৌমাছ অতগুলো বাইরের লোকের সামনে এইভাবে অপমান করে গেল।
অনেকদিন থেকেই বৌমা এরকম ব্যবহার করছে, আজ তো চরমে পৌঁছে গেল। এখন আমার মনে পড়লে অপমানে আমার গাড়ি যে করে। চিন্তা করো না মা, আমি ওর সাথে কথা বলবো। দেখুন বাবা, আমি আমার সাধ্যের মধ্যে যতটুকু পারি করার চেষ্টা করি। ছাই করো। কি করেছো তুমি আজ পর্যন্ত ওর জন্য? করা কাকে বলে জানো? আমি ওর মায়ের নামে 4টে পলিসি করে দিয়েছি, ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে দিয়েছি, এমনকি এই বাড়িটাও আমি ওর মায়ের নামেই লিখে দিয়েছি, যাতে পরবর্তীতে আমি না থাকলেও ওর কোনো রকম কোনো অসুবিধা না। একে বলে করা, বুঝলে? আচ্ছা, কেমন পরিবার তোমাদের? আমার মেয়ের হাতে কি কখনো 100 টাকাও দিতে পারো না? শোনো, শাখা সিঁদুর পড়ালে স্বামী হওয়া যায় না। আমার তো মনে হয় কোনোদিন বোধহয় আমার মেয়েটাকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। আচ্ছা বলুন, আমাকে কি করতে হবে? তোমার নামে 10 বিঘা একটা জমি আছে, ওটা তুমি আমার মেয়ের নামে করে দাও। কি ব্যাপার দাদু ভাই, কি হয়েছে? আমার রাজপুত্রটা এত চুপচাপ কেন? হবে না, অতটা রাস্তা যাওয়া আসা, ওইটুকু ছেলের অত তখন সহ্য হয়? কি হলো দাদু ভাই, তোমার খিদে পেয়েছে? কিছু খাবে? বাবা, তোমার সাথে কিছু কথা ছিল। বল। আসলে জয়িতার বাবা বলেছে আমার নামে যে 10 বিঘা জমিটা আছে ওটা এখন ওর নামে না লিখে দিলে ও আর এ বাড়িতে থাকবে না। উনি এসে ওনার মেয়ে আর নাতিকে নিয়ে চলে যাবেন। কি সব বলে এসে কথা গো? হ্যাঁ, উনি যেরকম জয়িতার মায়ের নামে অনেক কিছু লিখে দিয়েছেন সেরকম আমাকেও করতে হবে। তুই একদম ওইসব কাজ করবি না, ভুলেও ওর নামে তুই লিখবি না। ওর ওর মতলব আমি বুঝে গেছি। ও কি করে জমিটা নিজের নামে লিখে নিয়ে তোকে ডিভোর্স দিয়ে চলে যাবে। এতদিন যা রূপ দেখিয়েছে ওকে চিনতে আমার আর বাকি নেই। বাবু, তোর শ্বশুরকে বলে দিস জমি বাড়ি সম্পত্তি সব বাড়ির কর্তাদের নামেই থাকে, বাড়ির বউদের নামে নয়। তবে হ্যাঁ, সম্পত্তি কর্তার নামে থাকলেও সেই সম্পত্তি বাড়ির ছেলে মেয়ে বউ সবাই ভোগ করে। আর এই বাড়ির এটাই নিয়ম, এই নিয়মেই সব কিছু চলবে। কার বাড়িতে কি নিয়ম আছে সেটা আমাদের দেখার দরকার নেই। বাবার সাথে কি কথা হলো? বাবা রাজি হচ্ছে না। কি রাজি হচ্ছে না মানে? আমি কি এখানে তোমার মায়ের বেকার খাটার জন্য এসেছি? দেখো, আমি তো তোমার বাবাকে বলেছি আমার নামে থাকা আর তোমার নামে থাকা কি আলাদা? আলাদা তো গিয়ে একই, সেটা আমি বুঝে নেব। তুমি তোমার বাবাকে বলো রেজিস্ট্রি আমার নামে করে দিতে, হয় উনি করে দিই, না হলে তুমি আমার নামে করে দেবে।
এটা আমার পক্ষে সম্ভব না। বিষ খেতে পারবে তো? কি? এইটুকু উপকার করো, তুমি মরে গেলে কিভাবে তোমার জমি আমার নামে করে নিতে হয় সেটা আমি বুঝে নেব। সেদিনের পর থেকে দীপ্তর উপর জয়িতার মানসিক অত্যাচারের মাত্রা ছাড়িয়ে যায়। রোজ ঝগড়া, অশান্তি আর কথায় কথায় মৃত্যু কামনা দীপ্তকে মানসিকভাবে জর্জরিত করে তোলে। কেন? আমি তো প্রথম দিনই বলে দিয়েছিলাম। আচ্ছা, জমি কি হাতের মোয়া নাকি যে চাইলেই লিখে দিতে হবে? শোন, তোর শ্বশুরকে বলে দিবি জমি তোর নামেই থাকবে। হ্যাঁ, ওরা বড় লোক বলে যা খুশি তাই করবে নাকি? মগের মুল্লুক পেয়েছে। ও, আমাকে এখানে তাহলে এনে এই পরামর্শ চলছে? তা বাবা, চিটিংবাজিটা কি আপনাদের রক্তেই আছে? বৌমা, মুখ সামলে কথা বলবে। কার সাথে কথা বলছো ভুলে যাচ্ছ? কিচ্ছু বলিনি, একটা চিটিংবাজ ভিখিরির সাথে কথা বলছি। বৌমা! জয়িতা, বাবার নামে আর একটা বাজে কথা বলবে না। তুমি যদি এখান থেকে চলে যেতে চাও চলে যাও, কেউ তোমাকে আটকাবে না। ও, এতদিনে তাহলে আসল রূপটা বেরিয়ে এসেছে। এই যে বাড়ি থেকে চলে যাও, বেরিয়ে যাও, এগুলো কেন বলতে পারছো জানো? কারণ সম্পত্তিটা তোমার নামে আছে, আমার নামে নয়। চলে তো আমি যাবই, কিন্তু তোমরা তৈরি থেকো, তোমাদের আমি ছাড়বো না। জয়িতা, এই চল, ওঠ। আরে কি করছো? ছাড়ো ওকে। ওকে নিয়ে কোথায় যাচ্ছ? ছাড়ো ওকে। তোমার যেখানে ইচ্ছে তুমি যাও। এদিকে আয়। ও কোথাও যাবে না, তুমি যাও। তুমি ছাড়ো, ছাড়ো। যাও না এখান থেকে। এই এদিকে আয় তুই। এরকম করছো কেন তুমি? ছাড়ো বসে। যাও এখান থেকে। স্যার, আপনি থানায় আছেন? এখনই একবার আমার মেয়েটাকে নিয়ে থানায় যাব। আর বলবেন না স্যার, একটা জল্লাদের বাড়িতে দিয়েছি মেয়েটাকে। কি অত্যাচার যে করে ওর উপরে আপনি ভাবতেও পারবেন না। কোনদিন প্রাণে মেরেই ফেলবে, আজ তো মারতে মারতে একেবারে হাত ভেঙেই দিয়েছে। হ্যাঁ স্যার, এখনই আসছি। ওদের যেন চরম সাজা হয়। আচ্ছা আচ্ছা, আপনি এসব মিথ্যে অভিযোগ করছেন কেন? শুরুতেই চমকে উঠলে, এরপর তো তোমাদের নামে বধূ নির্যাতনের কেস দেবো আমরা। কোমরের জোর আছে তো কেস লড়ার? যেসব বিষয় সম্পত্তি আগলে রেখেছো না, সব বেচতে হবে এই কেসের জন্য। আর তারপর আসছে আমার খোরপোশের কেস। সর্বশান্ত করে ছাড়বো তোমাদের। চলো চল। জয়িতা, জয়িতা, থানায় যেও না জয়িতা। দেখো, আমাদের একটা সন্তান আছে, তার ভবিষ্যতের কথাটা ভাবো। ওর ভবিষ্যৎ আমরা দেখব, তোমরা এবার তোমাদের ভবিষ্যৎটা দেখতে পাবে। চলো। জয়িতা, জয়িতা, আমার কথাটা শোনো জয়িতা। শয়তান, তোর সাহস কি করে হলো আমাকে ছোঁয়ার? এই এই বড় লোকের মেয়েকে বিয়ে করে তাকে দাসী বাড়ি বানিয়ে দিতে চেয়েছিলি? তোর আসল জায়গা আমি দেখাচ্ছি। তোর আসল জায়গা আমার জুতোয়। মরিস না কেন? তাহলে তোকে যন্ত্রণা জুড়োয়। মর না, মরতে পারিস না তুই, মরতে পারিস না। তোর চোখে বাবা, ছাড়ো, ছাড়ো বলছি ওকে। ছি 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 ছি, তুমি ছেলেটাকে জুতো দিয়ে মারছো। বড়লোক বাড়ি, উচ্চ বংশের মেয়ের এই তো আচরণ। হবে না, যেমন বাবা তেমন হয়েছে মেয়ে। বাবার সামনে তো যা ইচ্ছে করে যাচ্ছে, একবারও বাধা দিয়েছে? এই নাকি সাথে তুলে দে, খেয়ে মর, আমার যন্ত্রণা জুড়ুক। ছি ছি বৌমা, ছি, তোমার কি বুকের ভাষা। দিন রাত আমার ছেলেটার মৃত্যু কামনা করে করে হচ্ছে, ওর শক্তিটা তো শেষ করে দিলে। ওর নামে যে জমিটা আছে সেটা তোমার চাই তো? ঠিক আছে, আমি আজ সিদ্ধান্ত নিচ্ছি। এসো,
এসো তোমরা আমার সঙ্গে। না, শেষ পর্যন্ত বাঁচানো যায়নি দীপ্তকে। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে তারা রেফার করে বনগাঁ মহকুমা হাসপাতালে, কিন্তু বিষের পরিমাণ এতটাই বেশি ছিল যে সেখান থেকে আবার তাকে রেফার করা হয় বারাসাতের বেসরকারি হাসপাতালে। আর এই ছোটাছুটিতে গাড়ির মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ে দীপ্ত। এরপরে দীপ্তর বাবা মা জয়িতার তার বাবা মায়ের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে। গ্রেপ্তার হয় জয়িতা, ব্রতিন আর রিনা। মামলাটি এখন বনগাঁ আদালতে বিচারাধীন। বর্তমানে জয়িতা, ব্রতিন আর রিনা জামিনে বাইরে রয়েছে। বড়লোকের মেয়ের গরিব বাড়িতে বিয়ে হওয়া আর তারপর শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে না পারা, এই ছোট্ট ঘটনার বিষ বাড়তে বাড়তে এমন জায়গা পৌঁছে যায় যে এক তরতাজা যুবককে অকালে চলে যেতে হয়। কিন্তু সত্যি কি এই ঘটনা আদৌ দরকার ছিল, নাকি ভোগ বিলাসের প্রতি লোভ আমাদেরকে ঠেলে দেয় এমনই অন্ধকারের দিকে? একটু ভেবে দেখবেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।